নমস্কার, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রীর সঙ্গে সরাসরি যুক্ত। সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়েছে যে বহু বছরের পরিচিত কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কন্যা রত্ন। অনেকেই ভাবছেন তাহলে কি কন্যাশ্রী প্রকল্প আর থাকছে না? যারা ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা ভবিষ্যতে আবেদন করতে চান তাদের কি হবে? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জানাবো। পাশাপাশি বলবো 25,000 টাকার অনুদান কারা পাবেন, কি কি শর্ত মানতে হবে, আবেদন করার নিয়ম কি এবং কোন কোন নথি আগে থেকে প্রস্তুত রাখবেন। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ প্রতিটি অংশে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সবচেয়ে আগে জেনে নেওয়া যাক এই নাম পরিবর্তনের বিষয়টি। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কন্যাশ্রী প্রকল্প নতুন নামে অর্থাৎ কন্যা রত্ন হিসেবে পরিচালিত হবে। সরকারের দাবি প্রকল্পের মূল উদ্দেশ্য বা সুবিধাগুলির কোনো পরিবর্তন করা হচ্ছে না, অর্থাৎ মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেয়া, বাল্য বিবাহ রোধ করা এবং আর্থিকভাবে পাশে থাকা, এই তিনটি লক্ষ্য আগের মতোই থাকবে। তাই যারা ভাবছেন প্রকল্প বন্ধ হয়ে গেছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারি নির্দেশিকা প্রকাশের পর আরো বিস্তারিত নিয়ম সামনে আসবে, তবে আপাতত জানানো হচ্ছে সুবিধাভোগীদের স্বার্থে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। বন্ধুরা, এখানে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও ফলো করুন, যাতে নতুন সরকারি প্রকল্প, চাকরি, স্কলারশিপ এবং গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার চলুন আবার মূল আলোচনায় ফিরে যাই। এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পের আসল উদ্দেশ্য কি। অনেক সময় দেখা যায় আর্থিক সমস্যার কারণে অনেক মেয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়, আবার কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার ঘটনাও এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এই সমস্যাগুলি কমানোর লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। সরকার চায় প্রতিটি মেয়ে নিজের পড়াশোনা সম্পূর্ণ করুক, নিজের পায়ে দাঁড়াক এবং ভবিষ্যতে স্বনির্ভর হয়ে উঠুক। সেই কারণে নির্দিষ্ট বয়সে এবং নির্দিষ্ট শিক্ষা স্তরে থাকা ছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থে তাদের পড়াশোনার খরচ মেটাতে এবং ভবিষ্যতে পরিকল্পনা করতে অনেকটাই সাহায্য করে। নতুন নাম হলেও এই মূল লক্ষ্য অপরিবর্তিত বজায় বলে জানানো হচ্ছে। এই প্রকল্পের আর্থিক সহায়তা ধাপে ধাপে দেওয়া হয়। প্রথম ধাপটি হলো K1। এই পর্যায়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়া এবং 13 থেকে 18 বছর বয়সী যোগ্য ছাত্রীরা প্রতি বছর 1,000 টাকা করে বৃত্তি পেতে পারেন। এই অর্থ বই, খাতা, স্কুলের প্রয়োজনীয় সামগ্রিক বা অন্যান্য শিক্ষা সংক্রান্ত খরচে ব্যবহার করা যায়। যদিও টাকার অঙ্ক খুব বড় নয়, তবুও অনেক পরিবারের কাছে এটি গুরুত্বপূর্ণ সহায়তা। বিশেষ করে যেসব পরিবার সীমিত আয়ের মধ্যে সংসার চালায় তাদের জন্য এই বার্ষিক সহায়তা মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেয় এবং স্কুলে নিয়মিত উপস্থিত থাকতে সাহায্য করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটি হলো K2, অর্থাৎ এককালীন 25,000 টাকার অনুদান। এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স 18 বছর পূরণ হতে হবে এবং আবেদন করার সময় তিনি অবশ্যই অবিবাহিত থাকতে হবে। সব শর্ত পূরণ হলে সরকার একেবারে 25,000 টাকা সরাসরি ছাত্রীর নিজের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়। এই অর্থ উচ্চ শিক্ষায় ভর্তি হওয়া, পড়াশোনার খরচ বহন করা, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নেওয়া বা ভবিষ্যতের জন্য কাজে লাগানো যেতে পারে। তাই যারা এই সুবিধা পেতে চান
তাদের আগে থেকে বয়স, নথিপত্র এবং ব্যাংক সংক্রান্ত সব তথ্য সঠিকভাবে প্রস্তুত রাখা খুবই জরুরি। এবার কথা বলবো K3 নিয়ে। অনেকে এই অংশটি সম্পর্কে খুব বেশি জানে না। K3 মূলত সেই সব ছাত্রীদের জন্য যারা স্নাতক শেষ করে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন। বিজ্ঞান, কলা এবং বাণিজ্যিক এই তিনটি বিভাগের যোগ্য ছাত্রীরা নির্দিষ্ট নিয়ম মেনে এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এই ধাপের উদ্দেশ্য হলো শুধু স্কুল বা কলেজ পর্যন্ত নয়, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও মেয়েদের পাশে দাঁড়ানো। কারণ অনেক সময় দেখা যায় স্নাতক পাশ করার পর আর্থিক সমস্যার জন্য অনেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। সেই সমস্যা কিছুটা হলেও দূর করার লক্ষ্যে এই সুবিধা চালু করা হয়েছে। তাই যারা ভবিষ্যতে উচ্চ শিক্ষার পরিকল্পনা করছেন তাদের জন্য K3 একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। এবারে জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রথম শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি সরকার স্বীকৃত কোনো স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পড়াশোনা করতে হবে। K1 এর ক্ষেত্রে বয়স হতে হবে 13 থেকে 18 বছরের মধ্যে, আর K2 এর জন্য আবেদন করার সময় বয়স 18 থেকে 19 বছরের মধ্যে থাকতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এই শর্তগুলি পূরণ না হলে আবেদন গ্রহণ করা হবে না। তাই আবেদন করার আগে নিজের বয়স, পড়াশোনার বর্তমান অবস্থা এবং অন্যান্য যোগ্যতার বিষয়গুলো একবার ভালোভাবে মিলিয়ে নেওয়া খুবই জরুরি। এই প্রকল্পে পারিবারিক আয়ের বিষয়েও একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। সাধারণভাবে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার কম হতে হবে। তবে সরকার কিছু বিশেষ ক্ষেত্রে এই শর্ত থেকে ছাড় দিয়েছে। যেমন যদি কোনো ছাত্রী 40% বা তার বেশি প্রতিবন্ধী হন অথবা তিনি অনাথ হন, তাহলে আয়ের শংসাপত্র বাধ্যতামূলক নয়। একইভাবে জুভেনাইল জাস্টিস হোমে থাকা আবাসিক ছাত্রীর ক্ষেত্রেও এই আয়ের সীমা প্রযোজ্য হয় না। অর্থাৎ প্রকৃত প্রয়োজন রয়েছে এমন ছাত্রীরা যেমন শুধুমাত্র আয়ের নিয়মের কারণে এই সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি মাথায় রেখে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এবার আসি আবেদন করার পদ্ধতিতে। এই প্রকল্পে আবেদন সাধারণত নিজের স্কুল বা কলেজের মাধ্যমে করতে হয়। আলাদা কোথাও গিয়ে আবেদন করার দরকার না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করতে হবে। K1 এর জন্য সাধারণত হালকা সবুজ রঙের ফর্ম এবং K2 এর জন্য হালকা নীল রঙের ফর্ম ব্যবহার করা হয়। ফর্মে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরিষ্কারভাবে লিখতে হবে। কোনো তথ্য ভুল লেখা বা অস্পষ্ট থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই একবার ভালো করে যাচাই করে নেবেন। আবেদন করার সময় একটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট। আবেদনকারী ছাত্রীর নিজের নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। কারণ সরকারের সমস্ত আর্থিক সহায়তা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে সরাসরি সেই অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই আবেদনপত্রে লেখা নাম, আধার কার্ডের নাম এবং ব্যাংকের পাসবইয়ের নাম যেন একেবারে একই থাকে। অনেক সময় শুধু বানানের সামান্য ভুলের কারণেও টাকা আটকে যেতে পারে। তাই আবেদন করার আগে সমস্ত নথিতে থাকা তথ্য একবার মিলিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতে কোনো অপ্রয়োজনীয় সমস্যার মুখে পড়তে হবে না। এবার দেখে নেওয়া যাক আবেদন করার সময় কোন কোন নথি আপনার সঙ্গে রাখতে হবে।
প্রথমেই লাগবে জন্ম সংশয়পত্র বা বার্থ সার্টিফিকেট, যাতে বয়সের প্রমাণ দেয়া যায়। এরপর লাগবে আধার কার্ড, নিজের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি এবং সম্প্রতি তোলা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। পাশাপাশি পরিবারের আয়ের সংশয়পত্র জমা দিতে হতে পারে। এছাড়া অবিবাহিত থাকার একটি ঘোষণাপত্র নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পূরণ করতে হবে। যদি আবেদনকারী বিশেষ ছাড়ের আওতায় পড়েন, তাহলে প্রতিবন্ধী সংশয়পত্র অথবা বাবা মায়ের মৃত্যুর সংশয়পত্র জমা দিতে হবে। তাই আবেদন করার আগে সব নথি এক জায়গায় গুছিয়ে রাখলে পরে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর স্কুল বা কলেজের পক্ষ থেকে একটি প্রাপ্তি স্বীকার রসিদ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। সেই স্লিপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে একটি আবেদন নম্বর বা ফর্ম নম্বর লেখা থাকে। ভবিষ্যতে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে বা অনুমোদন হয়েছে কিনা সেই তথ্য জানার জন্য এই নম্বর কাজে লাগবে। তাই অনেকে ভুল করে এই রসিদ হারিয়ে ফেলেন, কিন্তু সেটা একেবারে করা উচিত নয়। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে এই নম্বরই আপনার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কাজ করবে। তাই ফর্ম জমা দেওয়ার পর রসিদটি অবশ্যই নিরাপদ জায়গায় সংরক্ষণ করে রাখবেন এবং প্রয়োজন হলে তার একটি ফটোকপি রেখে দিতে পারেন। এই প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা দেওয়ার জন্য নয়, সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বহু পরিবারে দেখা গেছে এই ধরনের সরকারি সহায়তার কারণে মেয়েরা আগের তুলনায় বেশি দিন পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে। একই সঙ্গে কম বয়সে বিয়ের অনেক ক্ষেত্রে কমেছে। সরকারও জানিয়েছে নতুন নামে প্রকল্প চালু হলেও এই মূল লক্ষ্য অপরিবর্তিত থাকবে। ভবিষ্যতেও যাতে আরো বেশি সংখ্যক ছাত্রী এর সুবিধা পান, সেই দিকে গুরুত্ব দেওয়া হবে। তাই যারা এখনো যোগ্য হওয়া সত্ত্বেও আবেদন করেননি, তারা সময় মতো স্কুল বা কলেজের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বিভিন্ন প্রকল্প নিয়ে অসম্পূর্ণ বা ভুল তথ্য ছড়িয়ে পড়ে। তাই কোনো খবর দেখে বিশ্বাস না করে আগে অবশ্যই স্কুল, কলেজ অথবা সরকারি বিজ্ঞপ্তি থেকে তথ্য যাচাই করে নেবেন। আবেদন করার সময় নিজের নাম, জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য তথ্য একাধিকবার মিলিয়ে দেখবেন। ছোট একটি ভুলের কারণেও আবেদন আটকে যেতে পারে। তাই তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে সমস্ত তথ্য পূরণ করুন। এতে আপনার আবেদন সঠিকভাবে জমা হবে এবং ভবিষ্যতে কোনো অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানলাম কন্যা রত্ন প্রকল্প সম্পর্কে, আলোচনা করলাম কেন এই নাম পরিবর্তন করা হয়েছে, কারা আবেদন করতে পারবেন, K1, K2 এবং K3 সুবিধা কি, 25,000 টাকার অনুদান পাওয়ার সত্ত্ব প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন করার পুরো প্রক্রিয়া। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের অনেকটাই সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব শীঘ্রই।
দেখা হবে। ধন্যবাদ।